হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু মারু এবং অনুপমকে নিয়ে আমার এই ভিডিও। আগের দিন আমার ভিডিওতে আমার দ্বারা একটা ভুল হয় এবং সেই ভুলটা আমার ভিউয়ার্সরা আমাকে ধরিয়ে দেয় এবং আমি সবসময় মনে করি আমার দ্বারাই যদি কোনো রকম কোনো ভুল হয় অবশ্যই সেটা আমি আমার ভিডিওতে সংশোধন করে নেওয়ার চেষ্টা করি, কারণ মানুষ মাত্রই কিন্তু ভুল হতেই পারে। এইবার সেই ভুলটা কি অবশ্যই তোমাদের সামনে সেটা বলবো। তার আগে কালকে কিন্তু অনুপমের দুটো ভিডিও আমাদের সামনে আসে। একটা তো নর্মাল ব্লগ ভিডিও যেটার মধ্যে মারুর পরিস্থিতি এবং সারা রাত জেগে পম কিভাবে ওই মশার কামড় খেয়ে বাইরে ছিল এই সমস্ত কিছু বলে, এবং সেইগুলো দেখার পর অনেক ভিউয়ার্স যেহেতু তাদেরকে প্রচণ্ড ভালোবাসে, আর এই সময়টা এমন একটা সময় যে কেউ ভালো না বেসে কিন্তু থাকতে পারবে না। তারপরেও মানুষের মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে যখন মেয়েটা বিয়ের পর 1-1.5 বছর প্রেগনেন্সি হওয়ার প্রায় 6 থেকে 7 মাস অবধি আলাদা থাকলো, যদিও বা তাদের মধ্যে ফোনালাপ ভেতরে ভেতরে মিল সমস্তটাই ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটাকে সবার সামনে রিভিল করা হয়নি। কিন্তু যখন রিভিল করা হয়ে গেল তখন কি শুধুমাত্র একটা মা বাবা বা একটা শ্বশুর শাশুড়ির দায়িত্ব ওই খাবার বানিয়ে দেওয়া এতটুকুনিতেই? এরপর কি আর কোনো দায়িত্ব নেই? সবার মনের মধ্যে প্রশ্ন ছিল এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশানে কেন মধু আন্টি বা তার হাজব্যান্ড নেই, কেনই বা মারুর শ্বশুর শাশুড়ি নেই? এরকম অনেক প্রশ্ন যে তোমাদের কি সুস্থভাবে বেবি হয়ে গিয়েছে, প্লিজ একটা কমিউনিটি পোস্টে জানাও। দেখো, সোশ্যাল মিডিয়ায় আমরা যারা প্রত্যেকেই আছি, আমরা তো প্রত্যেকেই একটা না একটা মানে চিন্তা করে এক একটা ভিডিও দিই। তো সেই হিসাবে এরকমটা কিন্তু প্রত্যেকটাই এই বাবা মায়েরা করে, একটুখানি ভিউয়ার্সদেরকে মানে একটুখানি এইরকমভাবে হ্যাঁ মানে দমিয়ে রাখে যে দেখি আর 2 দিন দিই, 3 দিন দিই, 4 দিন দিই, যতটুকুনি করে করে কাটানো যায়, কারণ এটা কিন্তু একটা গোল্ডেন মুহূর্ত চলছে, যেই মুহূর্তটায় যেই ভিডিওই দিক না কেন মোটামুটি একটা কিন্তু ভিউজ হবে। নর্মালভাবে একটা ব্লগ দিলে যে ভিউজটা না হয়, এই সময় সেই ব্লগগুলো দিলে কিন্তু তার 3 ডবল বা 4 ডবল কিন্তু ভিউজ হবে। তো সেই ক্ষেত্রে অনুপম হয়তো প্রত্যেকটা ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাটা শুনেছে এবং তার দায়িত্ববোধ থাকাটা উচিত যে এই ওয়াইটিটাও তার একটা পরিবার, সেই কারণে তারা একটু বেশি বুদ্ধিমানের পরিচয়টা দিয়েছে। কমিউনিটি পোস্ট দেওয়ার পরিবর্তে সে কিন্তু একটা ক্লারিফিকেশান ভিডিও দিয়েছে, এবং সেই ক্লারিফিকেশান ভিডিওতে তার বাবা মা নেই কেন, তার শ্বশুর শাশুড়ি নেই কেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের সামনে কিছু কথা বলেছে। তো প্রথমেই আমি যেটা বলতে চাই অনুপমকে, যে এইভাবে না শাক দিয়ে কখনোই মাছ ঢাকা যায় না। এর আগেও আমি যখন এই মারুকে নিয়ে প্রতি মুহূর্তে ভিডিও করতাম, তোমরা দেখবে আমি কিন্তু বেশিরভাগ মারুকে নিয়ে ভিডিও করতাম টাইম মেনশান করে, এবং যারা আমার সেই সময়কার ডেলি ভিউয়ার্স ছিল তারা জানতো বা তারা এখনও পর্যন্ত জানে যে আমি কোনো ভুল ইনফরমেশান কিন্তু মারুকে নিয়ে দিতাম না। এমনকি মানুর ভিডিওতে এমন কিছু বিষয় মনে আছে, সেই দুধ পোলাও সময় নাইটি দেখা গিয়েছিল, আমি কিন্তু সবার প্রথমে রিভিল করেছিলাম, তারপর অনেক অনেক মানুষ অনেক অনেক ক্রিয়েটাররা সেটাকে নিয়ে বলেছিল। তো সেই হিসাবে এই অনুপম এবং মারু কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে। তো সেই ভিডিও দেখার পর সে ক্লারিফিকেশান দিতে বসে বলছে যে না, আমাদের যেহেতু চেক আপ, এটা লাস্ট চেক আপ ছিল, আমার শাশুড়ি মানে মধু আন্টি আসতে চেয়েছিল কিন্তু আমরাই বারণ করেছিলাম যে দরকার নেই, এটা তো আমাদের চেক আপ, এর চেক আপের হয়তো আমাদের ডেট দেবে, তো সেই ডেটের দিন তোমরা যেও, মানে বাবা মা বা শ্বশুর শাশুড়ি যেও। কিন্তু কি জানো তো বন্ধুরা, এটা যে সম্পূর্ণ একটা মিথ্যে কথা বা এটা যে সম্পূর্ণ একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে, এটা তোমরাও যেমন বুঝতে পারছো, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু আমরা বুঝতে পারছি। কারণ সব সময় কিন্তু সন্তানের সব কিছু বাধা আমরা গার্জিয়ানরা মানি না। বিশেষ করে বাড়ির একজন মানুষ সে কিনা এই প্রেগনেন্সি বিষয়ের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, প্রায় 9 করেও 10-20 বছর হতে চললো, এবং সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে নিজের জন্মদাত্রী মা মানে মধু আন্টি। তিনি হচ্ছেন আশাকর্মী, আর আশাকর্মীদের কাজই হচ্ছে প্রেগনেন্ট মহিলাকে সবসময়ের জন্য প্রেসার সুগার এইগুলো টেস্ট করা, প্লাস তার মানে ওষুধ কি প্রয়োজন, এবং এই লাইনে কাজ করতে করতে তাদের কিন্তু একটা অভিজ্ঞতা চলে আসে, তারা কিন্তু উপযুক্তভাবে দেখলেও অনেক কিছু ফিল করতে পারে, অনেক কিছু বুঝতে পারে।
তো সেই জায়গায় মধুবান্টি নিজের মায়ের মানে নিজের মেয়ের এরকম একটা অবস্থায় কি করে মেয়ের বারণ শুনলো? যেহেতু দেখো জানতাম ট্রেনে করে যাচ্ছে, তাই প্রচণ্ড পরিমাণে একটা হেডেক হবে এক্সট্রা একটা মানুষ গেলে, তা তো নয়। তাদের প্রথম থেকেই দেখেছি তারা কিন্তু 4 চাকা করে ডক্টরের কাছে চেক আপে যাওয়া, যে কোনো বিষয়েই কিন্তু মারু এই 4 চাকা করেই কিন্তু গেছে। তো তাহলে গাড়ি যেহেতু ফাঁকা, মা কেন সন্তানের বাধা শুনলো? বা কেনই বা মা মেয়েকে ধমক দিয়ে বলতে পারলো না যে তুই এই প্রথমবার মা হচ্ছিস, আর আমি কিন্তু তোর জন্মদাত্রী মা, আমি বুঝতে পারি যে কোন সিচুয়েশানের মধ্যে একটা মাকে সবথেকে বেশি প্রয়োজন তার মেয়ের পাশে থাকাটাই হয়তো সবথেকে বেশি প্রয়োজন। এই রকম ধমক দিয়ে বা এই রকম শাসনের সুরে কেন মারুকে বলা হলো না? দেখো, আমরা তো অনুপমের ভিডিও থেকে এতটুকুনি বুঝে গেছি যে মারু এবং তার সন্তান সুস্থ আছে, ভালো আছে। কিন্তু এই যে অনুপম একটা কথা বলল যে সারা রাত খুব খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে কেটেছে, বাচ্চাটাকে 2 দিন মারুর কাছে দেওয়া হয়নি, কারণ বাচ্চাটা হয়ে গিয়েছে কিন্তু 7ই আগস্ট সকালের দিকে। কারণ পরশু দিনের ভিডিওটাতে কিন্তু বোঝাই যাচ্ছিল, বলছিল যে না না এখন অ্যাডমিট করালো, কালকে সকালে বেবি হবে, মানে কালকে সকালে ওটি হবে। আমার যেটা মনে হলো যে সিজারে হয়তো মানে 7ই আগস্ট সিজারে হয়তো মারুর বেবিটা হয়েছে। তো সেই সময় তোমরা একটা জিনিস চিন্তা করো, একটা ছেলে যে কিনা সারাটা দিন এইভাবে মারুকে নিয়ে দৌড়ঝাঁপ করেছে, ডক্টর দেখাতে গিয়েছে এবং সেখানে গিয়ে এরকম একটা পরিস্থিতি জানতে পেরেছে যে তার বউকে আজকে রাতেই অ্যাডমিট করতে হবে, তারপরেও সেইগুলো জানার পরেও একজন মা বাবা কী করে বাড়িতে স্থির থাকতে পারে? কারণ কালকে কেবিনে বসে যে ভিডিওটা আমরা দেখলাম, মানে ক্লারিফিকেশান ভিডিও, সেই ভিডিওতেও কিন্তু আমরা মারুর মাকে বা মারুর বাবাকে কাউকে দেখিনি। হ্যাঁ, হয়তো আগের দিন গিয়েছে, আমরা আজকের ভিডিওতে সেটা জানতে পারবো, কিন্তু তার আগের দিনের ভিডিওতে যখন মারুকে মানে সমস্ত কিছু পুশ করা হচ্ছে, আমি ভিডিওর মধ্যে বলছি না, সেই সময়েও কিন্তু আমরা মারুর মা বা মারুর বাবা বা মারুর শ্বশুর শাশুড়ি এদেরকে কিন্তু আমরা কাউকে পাশে দেখিনি। একজন মা যখন নিজে আশাকর্মী ওতপ্রোতভাবে যুক্ত যে এই রকম পরিস্থিতিতে কতটা কি হতে পারে, এবং মারুকে দেখে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছিল যে মারুর যে লাস্ট চেক আপ সেটাতেই হয়তো অ্যাডমিট করে নেওয়া হয়। আর এটা কিন্তু যাদের বাড়িতে আশাকর্মী নেইও তারাও কিন্তু এটা বোঝে যে লাস্ট চেক আপের দিন অন্তত বাড়ির কোনো একজন বয়োজ্যেষ্ঠ মহিলাকে নিয়ে যাওয়া হয়, প্লাস কিন্তু তাদের যে একটা ব্যাগ গোছানো থাকে হসপিটাল ব্যাগ, সেটা কিন্তু সাথে করে নিয়ে যেতে হয়। কিন্তু বাড়িতে মা আশাকর্মী, তারপরেও তাকে শাসনের সুরে বলতে পারলো না যে না আমি যাবই আজকে, তুই যতই আমাকে বাধা দিস, আর এটা তো গাড়ি করে যাচ্ছিস, যদি তোকে অ্যাডমিট না করে তাহলে আমি চলে আসবো, প্রবলেমটা কোথায়? তো তখন অনুপম অজুহাত দিল যে তোমরা যেটা ভাবছো সেটা নয়, মা তো আসতে চেয়েছিল কিন্তু আমরাই বারণ করেছিলাম, শুধু কেন হেডেক বাড়াবে বা শুধু কেন সুস্থ শরীর ব্যস্ত না। একজন মা তার মেয়ের এরকম একটা অবস্থায় যদি পাশে থাকে কখনোই সেটা সুস্থ শরীর ব্যস্ত নয়। কারণ আমরা দেখেছি যে মারু হয়তো ভেতরের সম্পর্ক থাকলে উপরিউক্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু আনতে পারেনি। এবং এই কিছুদিন আগেই প্রশ্ন উঠেছিল মারুর 9 মাসের সাধ কেন তার মানে শ্বশুর বাড়ি থেকে কেউ দিল না। স্বাভাবিক এটা একটা প্রশ্ন, যেই বৌমাকে মানে বরণ করা থেকে আরম্ভ করে তার কার্তিক পুজো, তার লক্ষ্মী পুজো এবং ছোট্টখাটো অনুষ্ঠান যেভাবে মারু তার শ্বশুর বাড়িতে বড় করে করেছে, এবং প্রত্যেকটা সময়ে যেভাবে মারুর শ্বশুরকে এবং শাশুড়িকে, বিশেষত শাশুড়িকে আমরা মারুর সাথে খুব সুন্দরভাবে একটা বন্ডিংয়ের মধ্য দিয়ে প্রতিটা ভিডিওর মধ্য দিয়ে যেতে দেখেছি, সেই শাশুড়ি মা মিনিমাম বেবি হওয়ার 1 সপ্তাহ আগে থেকেই তো বাড়িতে এসে উপস্থিত থাকবে। কারণ তার হাজব্যান্ড এমন কোনো চাকরি করে না বা এমন কোনো কাজ করে না যার জন্য ছোট বউয়ের যখন মানে বেবি হবে তখন আসতে পারবে না, অনায়াসে কিন্তু আসতে পারতো। তার মানে কোথাও কিছু একটা প্রবলেম তো অবশ্যই ছিল, যার জন্য লাস্ট সময়ে হয়তো তারা আসতে চেয়েছিল। মারুদের তরফ থেকেই হয়তো বলা হয়েছিল যে না, কারণ মারু হয়তো এটা ভেবেছে যে ডে 1 থেকে এখনো পর্যন্ত আমরা তো একাই দিনগুলো কাটালাম, এই প্রেগনেন্সি জার্নিটা তো আমরা স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে কাটালাম, তাহলে এখন কেন আমি তাদের প্রয়োজন বোধ করব? তো সবসময় কিন্তু সব বিষয়ে না তো মারুর জেদ করা ঠিক, আর না তো গার্জেন হিসাবে সবসময় সন্তানের প্রত্যেকটা বিষয়কে মেনে নেওয়া উচিত। অনেক সময় ধমক দিয়ে, অনেক সময় তাদের কথাকে মানে কাট করে নিজেদের ডিসিশানটা কিন্তু সেই সময় দেখাতে হয় বা ফলাতে হয়। কিন্তু না তো শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে তেমনটা দেখলাম, আর না তো বাবা মার ক্ষেত্রে দেখলাম। অনুপম বলল তোমরা দেখেছো আগেও তো রাজ এসেছে। অনুপম, এটা একটা
বাচ্চাপোনা কথাবার্তা বা এটা একটা হাস্যকর কথাবার্তা। এই যে রাজ গিয়েছিল, রাজ একজন গার্জেন, রাজ গেছিল এনজয় করতে, গাড়ি করে যাবে, একটু কলকাতাটা ঘুরবে, একটু ভালো মন্দ খাবে, একটা গাড়িতে চড়বে, এই দিদির সাথে যাবে, এটা একটা আলাদা বিষয়, এটা কোনো গার্জেন নয়। আর এই যে মারুর লাস্ট চেক আপ, এটা কিন্তু একটা মানে কি বলবো ভাইটাল ডেট, ভাইটাল সময়, এই একটা সময়, সেই সময় মা বাবা যাবে না, শ্বশুর শাশুড়ি যাবে না, কেউ যাবে না, এটা একটু অদ্ভুত লাগলো না? এবং আমি মারুর মায়ের কথা যদি বাদও দিই, মারুর বাবা তো বাইরে কাজ করতেন, উনি কাজবাজ সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখানে আছেন, তার মানে ইনি এখানে এমন কিছু বিশাল কিছু কাজ করে তাও তো নয়। তাহলে মা যদি অন্যান্য কাজে ব্যস্তও থাকে, বাবাও নিশ্চয়ই মেয়ের সাথে গেলে পারতো, কিন্তু না, হয়তো এই কারণেই মারু সাথে করে নিয়ে যায়নি, যেহেতু শ্বশুর শাশুড়ি হয়তো আসেনি, সেক্ষেত্রে মা বাবাকে নিয়ে গেলে একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, সেই কারণেই হয়তো কাউকেই সাথে করে নিয়ে যায়নি, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। কারণ আমরা কিন্তু প্রত্যেকেই দেখেছি যে মারু এখনো পর্যন্ত তার শ্বশুরবাড়িকে নিয়ে যেই ভিডিওগুলো দিয়েছে, তাতে কিন্তু আমরা তার যাকে নিয়ে একটা ওই কোণঠাসা বিষয় কিন্তু দেখতেই পেয়েছি। এবং কিছুদিন আগেও আমরা দেখেছি যে মারু তার ভিডিওর মধ্যে এমন কিছু পিঞ্জমারা কথা বলছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে ভিউয়ার্সে যখন কমেন্ট করে তখন ও বলে যে না, আমি সোশ্যাল মিডিয়ার কাউকে বলিনি, এটা আমার পার্সোনাল লাইফ সম্পর্কে বলেছি। তাহলে পার্সোনাল লাইফ সম্পর্কে কাকে বলবে? মাকে বাবাকে তো বলবে না, শাশুড়ি শ্বশুরকে তো বলবে না, এবং কথার টোনটা ওর জায়ের দিকেই কিন্তু যাচ্ছিল। তাহলে কি তার জায়ের, বা যেমন দুদিন আগে আমরা শুনেছিলাম, কিছুদিন আগে, যে মারুর কাছে যখন এসে কয়েকটা দিন ছিল তার শাশুড়ি মা, সেই সময় তার বড় দাদার যে ছেলে, সেই ছেলেটা রাত্রিরে নাকি প্রচণ্ড কান্নাকাটি করছে, এবং তার জন্য ওই রাত 12টা-1টার সময় মারুর শ্বশুর শাশুড়ি কিন্তু সাইকেলে করে বেরিয়ে গিয়েছিল। যদিও বা সেই সময় পম অনেক বলেছিল, মারুও অনেক বলেছিল, কিন্তু তারপরেও তারা তাদের সিদ্ধান্তে একদম স্থির ছিল। সেখান থেকেই মারুর মনে একটা রাগ তৈরি হতেই পারে যে আমার এরকম একটা পরিস্থিতিতে তারা একবারও বোঝার চেষ্টা করলো না যে এই সময় অন্তত একজনের এই মেয়ের কাছে বা এই বৌমার কাছে থাকাটা প্রয়োজন। দেখো, রাগ তো অবভিয়াসলি হওয়ার আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় এই সময়টা শ্বশুর শাশুড়ি বা বাবা মার পাশে থাকাটা কিন্তু প্রয়োজন ছিল। খুব আমার অবাক লাগছিল যে মারুকে অ্যাডমিট করে দেওয়ার পর পম আবারও বাইক চালিয়ে বাড়ি এসেছে, বাড়ি এসে সমস্ত কিছু গুছিয়েছে। দেখো, পমকে তো আগে আমরা কখনো ভিডিওতে দেখিনি, মারুকে দেখেছি, কিন্তু পম যে এত সুন্দরভাবে একটা হাজব্যান্ডের মানে দায়িত্ব পালন করছে, সত্যিই পমকে হয়তো 100-র মধ্যে 1000 পয়েন্ট দেওয়া যায়, মানে যদি নাম্বারের দিকে বলা যায়। কারণ একটা মেয়ের যে প্রেগনেন্সির পর যে তার পিরিয়ডস আরম্ভ হয়, প্যাড প্রয়োজন হয়, সেটা পর্যন্ত কিন্তু গুছিয়ে নিয়েছে। কিন্তু এগুলো নেওয়ার কিছুই প্রয়োজন পড়ে না, সমস্তটাই কিন্তু হসপিটাল থেকে দেওয়া হয়। দেখো, এই যে কি নেবে কি নেবে না, সেই সময়েও কিন্তু, কারণ রাত্রির বেলায় নিশ্চয়ই জানতে পেরে গেছে, মানে ওই যে অ্যাডমিট যখন করেছে তখনই নিশ্চয়ই মধু আন্টির কাছে খবর দেওয়া হয়েছে। তো তখন ব্যাগটা গোছবার জন্য কেন মধু আন্টি মেয়ের বাড়িতে এলো না, মেয়ের ভাড়া করা ঘরে এলো না? যে কি লাগে না লাগে আমি পমের থেকে বেশি জানি, কারণ পম ভিডিওর মধ্যে বলছিল কোনটা লাগবে না লাগবে আমি তো বুঝতে পারছি না, তবে এই দুটো নাইটিও রেখে গেছে, এই নাইটিটা, এই শাড়িটা খুব নরম, এটা নিতে বলেছে, প্লাস এই জিনিসগুলো নিতে বলেছে। তো সেই সময় মধু আন্টিও তো বললে পারতো যে আমি যাচ্ছি, আমি জানি কোন কোন জিনিসগুলো লাগে, আমি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, তুমি শুধু ব্যাগটা নিয়ে চলে যাও। না দেখলাম যে সেখান থেকে কোনো খাবার দাবার এই বাড়িতে এনেছে, না দেখলাম এই বাড়িতে কোনো খাবার দাবার এসে রান্না করেছে মধু আন্টি। মানে বিষয়টা যেন কেমন একটা লাগছে, মানে সেই যে মেয়ের গালে হাম খাওয়া, মেয়েকে আদর করা, মেয়েকে জড়িয়ে ধরা, মেয়ে মেয়ে করে যে একটা উৎফুল্ল, শুধুমাত্র কি কন্টেন্টের জন্য? কারণ মেয়ে ইনকাম করে, সেই টাকার জন্যই কি মেয়ের প্রতি ভালোবাসা? অ্যাকচুয়ালি মেয়ের প্রতি যদি সত্যিই ভালোবাসা থাকতো, সেই সময় জানতে পারার পর কোনো মা কি আর চিকেন রান্না করতে পারে? পম বলল যে মারুর নাকি মানে খাওয়ার ইচ্ছা ছিল তালের বড়া, যেহেতু এখন তালের বড়া সিজন, তো তালের বড়া এবং তার সাথে চিকেন তার বাবা নাকি এনেছিল। কিন্তু যখনই শুনেছে মারু অ্যাডমিট হয়েছে, তালটা নাকি পাশের বাড়ির কাউকে দিয়ে দিয়েছে। দেখো, দিয়ে দিয়েছে মানে কি, হয়তো রাজের মাকে দিয়ে দেবে, বানিয়ে ওদেরকে দেবে, আর চিকেনটা নাকি রান্না করেছে। ভাবো তো, কোনো মা ওরকম কথা জানার পর আর মনে হবে চিকেনটা রান্না করার কথা? তৎক্ষণাৎ সেখান থেকে কি বলবে যে তাড়াতাড়ি চলো, আমাদের মেয়েকে অ্যাডমিট করে নিয়েছে, আমরা সেখানে যাব। এরকমটাই তো আমাদের পরিবারের মধ্যে হয়, তাই না? মানে আমার বিশ্বাস করবে না, যখন আমার রাত্রির 8:30টায় মানে এরকম জল ভেঙে যায়, আমার হাজবেন্ড তখন খড়গপুরে ট্রান্সফার ছিল, তো তৎক্ষণাৎ ও যা হোক করে মানে পার্সোনাল গাড়ি নিয়ে এসেছে, এবং আমার বাবা মা, মানে আমার যেহেতু বেবি হয়েছে ডিসেম্বর, একদম কনকনে ঠান্ডা,
তো ওই অত রাতে মানে আমার মায়ের আবার প্রচণ্ড বাতের পেন হতো, যথারীতি হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, তারপরেও অত রাতে বাইকে করে, কারণ অত রাতে 11টা 11:30 গাড়ি কি করে পাবে, অত রাতে কিন্তু মানে বেরিয়ে গিয়েছে। আর আমার বাড়ি থেকে যেহেতু আমার বাপের বাড়ির অনেকটা ডিস্টেন্স, ভোর 4টের মধ্যে কিন্তু চলে এসেছে, কারণ আসতে তো একটা সময় লাগবে। এবার যথারীতি আমার সিজার হয়ে গিয়েছিল 11টা 12, কারণ আমাকে অ্যাডমিট করানো হয়েছে 10:30টায়, আর আমার ওই আধ ঘন্টার মধ্যে সিজার, এতটাই আমার সিরিয়াস কন্ডিশন হয়ে গিয়েছিল। তো সেই কারণে সারা রাত ওই 2 ঘন্টা 3 ঘন্টা বাইকে করে এসে সকালবেলায় উপস্থিত। আমার বেবিকে আমার কাছে দেওয়া হয়নি, তার আগেই আমার বাবা মা কিন্তু এসে পৌঁছে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে না আমি মানে শুনে জাস্ট অবাক হচ্ছি যে একজন মা যখন শুনতে পেলো তার মেয়েকে অ্যাডমিট করে নিয়েছে, তখন তারপরেও চিকেনটা রান্না করার মতো তার মন মানসিকতা এলো, তখন তো সে ছুটে আগে মানে সে যেই গাড়ি তাদের ভাড়া করা সবসময়ের জন্য থাকে সেই গাড়ি করে আগে মেয়ের পাশে চলে যাবে, বা শ্বশুর শাশুড়িও তো আগে তড়িঘড়ি করে সবাই মিলে আসবে। কিন্তু না, তো কালকের ভিডিওর কোনো জায়গায় দেখতে পেলাম তার শ্বশুর শাশুড়ি এসেছে বা তার মা বাবা। যদিও বা একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে নাকি তার মা বাবা নাকি গেছে, এরকম নাকি দেখা গিয়েছে, তবে আমি জানি না কে সেটা। দেখো, সে যতই গিয়ে থাক না কেন, কিন্তু এই জায়গায় একটা গাফলামি মানে গাফিলতি মারুর মায়ের তরফ থেকে, মানে মধু আন্টির তরফ থেকে আমরা যেটা দেখলাম সেটা সত্যিই মেনে নেওয়ার মতো নয়। কারণ এই সিচুয়েশানটা এরকম একটা সিচুয়েশান যেখানে হাজব্যান্ডকে তো প্রয়োজন, হাজব্যান্ডের সাথে সাথে কিন্তু মা বলো শাশুড়ি মা বলো এনাদের কিন্তু আরও বেশি করে প্রয়োজন। তো যাই হোক, তারপর শুনলাম যে বারবার যে প্রশ্ন করলো যে বাচ্চা কেমন আছে, বললো যে হ্যাঁ অবশ্যই তোমাদেরকে বলবো কি বেবি হয়েছে, ছেলে না মেয়ে। তো এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, আগের দিন আমি তোমাদের সামনে আমি একটা কথা জানিয়েছিলাম যে মারুর কি বেবি হয়েছে, তো সেখানে আমাকে একজন কমেন্টস করেছে যে এটা ওদের একটা পার্সোনাল ম্যাটার এবং এটা ওরা রিভিল করলেই সব থেকে বেশি ভালো হয়, তুমি কেন বলছো। দেখো, আমি আমার ভিডিওর মধ্যে কিন্তু বলেইছিলাম যে আমি কিন্তু শিওর না, আমার কাছে এরকম একটা খবর এলো। আমি যেহেতু মারু এবং অনুপমকে নিয়ে প্রায় 6 মাস হলো ভিডিও করি না, তারপরেও যেহেতু আমি আগে ভিডিও করতাম তাই আমাকে জানানো হয়েছে, তাই তোমাদেরকে আমি বললাম। তবে আমি 100% কিন্তু শিওর বলিনি। ঠিক যেমন কালকে মারুর হাজব্যান্ডের মানে পমের ভিডিওকে কেন্দ্র করে অনেক মানুষ দেখলাম পমের কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যে হয়তো মেয়ে হয়েছে সেই কারণেই পম বলল যে যেটা হওয়ার সেটা হয়েছে, আমরা তাতেই খুশি। তো অনেকেই কমেন্ট করেছে তার মানে মেয়ে হয়েছে সেই কারণে মুখে হাসি নেই, সেই কারণেই এইরকম বলছে যে যা হয়েছে সেটাতেই আমরা খুশি। আবার কিন্তু এটাও হতে পারে মারু কিন্তু মেয়ে খুব পছন্দ করতো, হতেই পারে যে ছেলে হয়েছে সেই কারণে এরকমটা। আবার এটাও হতে পারে প্রত্যেকটা ভিউয়ার্স বা প্রত্যেকটা ব্লগার কিন্তু এই সময় এমন কিছু ছোটোখাটো কথা বলে ফেলে, পুচকি পুচকো বা এই কালার পিঙ্ক কালার হলে বেবি গার্ল, নীল কালার হলে বেবি বয়, এই বিষয়গুলোর মধ্য দিয়ে কিন্তু মানুষ অনেক কিছু বুঝে ফেলে। যেমন এই কিছুদিন আগে প্রিয়স্মিতার যাটার নাম কি ভুলে যাচ্ছি, দোলার যে বেবি হলো, হাতের ব্যান্ড দেখে কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম পিঙ্ক কালারের ব্যান্ড হলে বেবি গার্ল আর নীল কালারের ব্যান্ড হলে বেবি বয়, এরকম কিছু ছিল। তো বুঝে গিয়েছিল, সেই কারণে মানুষ যাতে বুঝতে না পারে একটা ধামাকা সারপ্রাইজ দেবে, তাই হয়তো পমের মুখে একদম হাসিও ইচ্ছাকৃত আনছে না, হাসি আসার পরেও ইচ্ছাকৃত আনছে না, হতেই পারে। কারণ দেখো, অনেকেই তোমরা আবার বলছো যে বেবিটাকে কি আমরা নিয়ে নেব, বেবি গার্ল না বেবি বয়, এটা বললে অসুবিধার কি না, এটা তো ওদের একটা কন্টেন্ট, তাই না? আর এইটা মারু শুধু একা করে তা নয়, প্রত্যেকেই করে। তবে আমি মারুর কাছে বলবো যে মারু বা অনুপমের কাছে যে ওই যারা ওই 15 দিন 1 মাস করে জিনিসটাকে টেনে নিয়ে যায়, ওটা ওরকমটা তোমরা মানে তোরা করিস না। তোরা মিনিমাম 1 সপ্তাহের মধ্যে জানিয়ে দিস, বাড়িতে গিয়ে সুন্দরভাবে একটা মানে দুজনে মিলে বসে যে বেবি গার্ল না বেবি বয়। তবে হ্যাঁ, 1 মাসের আগে আমার মনে হয় ফেস রিভিল করাটা উচিত না, আর ক্যামেরা মুখের সামনে খুব একটা বেশি ফেলাটাও কিন্তু উচিত না। কারণ ক্যামেরার মধ্যে থেকে যে একটা বাজে জিনিস বেরোয়, যেই আলোর যে একটা ফোকাস, সেটাতে কিন্তু বেবিদের মধ্যে অনেকটা এফেক্ট করে। আরও একটা বিষয় যেটা আমার বলার ইচ্ছে হচ্ছে এই ভিডিওতে, কারণ মারুর বেবি অলরেডি হয়ে গিয়ে মারুর বেবির প্রায় 3 দিন বা আজকে নিয়ে 4 দিন বয়স হয়ে গেল, কিন্তু মারুর কিন্তু সেই মানে বেবির জন্য যে শ্যুটগুলো করেছে সেই শ্যুটগুলো কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাইনি। আর যে দেখার ইন্টারেস্টটা বেবি হওয়ার আগে থাকে ভিউয়ার্সদের, বেবি হওয়ার পরে কিন্তু সেই ভিডিওগুলো দেখার আর ইন্টারেস্ট মানে বাসি ভিডিও দেখার ইন্টারেস্ট কিন্তু থাকে না।
তাই বলবো যে গৃহপ্রবেশের একটা সুন্দর ব্যবস্থা যাতে করা হয়, সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে ঘরটাকে, যেই বেবি হবে সেই বেবি অনুযায়ী, বেবি গার্ল হলে বেবি গার্ল অনুযায়ী সাজানো, বেবি বয় হলে বেবি বয় অনুযায়ী সাজানো, সুন্দরভাবে সাজিয়ে, তবে বিছানাটা কোনোরকম কোনো ফুল টুল দিয়ে সাজানো যাতে না হয়, কারণ এই দোলার সময় দেখেছিলাম ফুল দিয়ে সাজিয়েছিল। আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলো এখন না করাটাই উচিত। বেড কভার সুন্দরভাবে পেতে ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে, আর যেই গাড়িটা করে আনতে যাবে সেই গাড়িটা করে সুন্দরভাবে সাজিয়ে সুন্দর একটা ভিডিও কিন্তু দিনের পর দিন কিন্তু কন্টেন্ট করে দেওয়া যেতেই পারে। দেখো আমাদের যখন বেবি হয়েছিল আজ থেকে 7 বছর 7.5 বছর আগে, তখন কিন্তু ছিল হয়তো, কিন্তু আমরা এতটাও এই সমস্ত বিষয় নিয়ে ভাবিনি। বাট এই সময়গুলোতে মনে হয় যে এইগুলো অন্যই একটা আলাদা এই বিষয়গুলোর মধ্যে আকর্ষণ নিয়ে আসে। তো যাই হোক, খুব ভালো লাগলো যে বাচ্চা এবং বেবি দুজনেই, এই বাচ্চা এবং বেবি বলছি, বাচ্চা এবং মা দুজনেই ভালো আছে। তবে মারুর কন্ডিশান কিছুটা তো ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল। দেখো ওর পিসিওডি ছিল, ওর প্রেশারটা অনেকটা বাড়া ছিল, আদার্স অনেক প্রবলেম ওর শরীরে ছিল, সেই কারণে একটু তো ক্রিটিক্যাল কন্ডিশান হবে। তবে কি একজন মাকে মনের জোরটা কিন্তু অনেকটা রাখতে হবে। আমার অতটা সিরিয়াস কন্ডিশানে আমাকে বলছে, আমি সিঁড়ি দিয়ে ওপরে দোতলায় উঠছি, আমি ছচ্ছর করে কি বলবো, মানে জল বেরোচ্ছে, তারপরেও আমাকে যখন বলছে যে ক্যাচারে করে, আমি বলছি না আমি উঠতে পারবো। এবং তারপরের দিন যখনই আমার জ্ঞান এসেছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি উঠে দাঁড়াবার চেষ্টা করছি, কিন্তু ওনারা বলছে না একটা দিন শুয়ে থাকতে হয়। মানে নিজে থেকে অনেকটা যদি স্ট্রং মনোভাব নিয়ে আসা যায় না, তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠাটা যায়। তো আজকের ভিডিওতে জানতে পারবো যে মারুর কি পরিস্থিতির মধ্য দিয়ে গেছে ইতিবৃত্তান্ত। তবে একটা কথাই বলবো পমকে, যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না যে তোর মা রাজ এসেছিল, মা বাবা আসেনি, এই ওই হ্যান ত্যান। সবসময় সন্তানদের সব কথার গুরুত্ব কিন্তু বাবা মাকে দিলে চলে না। যেহেতু মা একজন আশাকর্মী, তার বোঝা উচিত যে মেয়ের লাস্ট ডেট মানেই মেয়ের আজকে অ্যাডমিট হয়ে গেলেও যেতে পারে। তো সেই জায়গায় দেখে প্রত্যেকটা মানুষের খারাপ লেগেছে, তাই তারা তাদের কথা মতো মানে তো যা ভিডিওতে দেখেছে সেই অনুযায়ী কমেন্টস করেছে। তো তোমরা নিশ্চয়ই মারুর কালকের মানে অনুপমের কালকের ভিডিও দেখে বুঝতে পেরে গেছো যে মারুর ছেলে না মেয়ে হয়েছে। যাই হোক, যেহেতু আমাকে বলেছো রিভিল করাটা উচিত না, আমি আর বলছি না, কারণ যেটাই জানতে পারি যেটাই বুঝতে পারি সেটা আর বলছি না, তারাই সেটা রিভিল করুক, আমার মনে হয় সেটাই সব থেকে বেটার হবে। তো চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।